দর্শক, আমি একটি সফরের মধ্যে রয়েছিলাম আবদিন ফাউন্ডেশনের অর্থাৎ আবদিন মেডিকেল কলেজের আমন্ত্রণে যশোরে গিয়েছিলাম মিজানুর রহমান আজহারীর মাহফিল সেখানে। তো আজকে আবার ফিরলাম ঢাকাতে। তো সব কিছু মিলে একটু ব্যস্ত সময় কেটেছে আমার, তাই ভিডিও দেওয়া সম্ভব হয়নি। তবে একটা বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই যে বাংলাদেশে হঠাৎ করে বেশ কিছু কুতর্ক শুরু হয়েছে। মিজানুর রহমান আজহারীর মাহফিলে আমি ছিলাম, তিনি পুরোটাই কোরআন এবং হাদিস দিয়ে বর্ণনা করেছেন, মানুষকে দুর্দান্ত কিছু বিষয় মেসেজ দিয়েছেন। তার তাফসিরের যে স্টাইল সেটা কম বেশি প্রত্যেকেই জানেন এবং কি ধরনের কথা বলেন। একটি জায়গায় উদাহরণ টানতে গিয়ে তিনি বলেছেন বিগত 15 বছর একটি দল খেয়েছে আর অন্য একটি দল এখন খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বা রেডি হচ্ছে, এরকম একটা কথা তিনি বলেছেন। কিন্তু কোথাও তিনি কোনো রাজনৈতিক দলের নামটি বলেননি। আমার কাছে মনে হচ্ছে যে এই বক্তব্যের পর যে কুতর্ক শুরু হয়েছে, কুতর্কের পর আমার একটা গল্প মনে পড়ে গেছে যে কোনো একটি মানে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন এই বিষয়গুলো খুব জোরে সোরে আমরাই প্রচার করতাম। কিরকম, একজন বিচারক কোনো একজন আসামিকে তার এজলাসে ধরলেন, ধরে প্রশ্ন করলেন যে তুমি কাকে স্বৈরাচার বলেছিলে, কাকে ফ্যাসিস্ট বলেছিলে। তখন আসামি বলল, মাননীয় আদালত, আমি কারোর নাম উল্লেখ করিনি, আমি ফ্যাসিস্ট এবং স্বৈরাচার বলেছিলাম উগান্ডার প্রধানমন্ত্রীকে। যেহেতু আমি কোনো নাম উল্লেখ করিনি সেহেতু আমি নির্দোষ। তখন মানে ইজলাসে বসে বিচারক বললেন, ওই বেটা ছাগল, তুই কি আমাদেরকে পাগল মনে করছস? তুই কারে বলছিস আমরা বুঝি নাই? তুই তো আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনারই কইছস যে তিনি ফ্যাসিস্ট। পৃথিবীতে শেখ হাসিনা ছাড়া কে এই মুহূর্তে ফ্যাসিস্ট আছে বল? অর্থাৎ বিএনপি ঠিক একই ভুলটা করলো কিনা আমার মনে হচ্ছে যে এরা নিজেরা নিজেদের খোঁড়া গর্তে পড়ে গেছে। যদি আমি মানে সাংবাদিক না হয়ে কোনো অ্যাক্টিভিস্ট হতাম, নর্মাল কোনো রাজনৈতিক অ্যাক্টিভিস্ট হতাম, তাহলে আমি চেষ্টা করতাম এর কঠিন জবাবগুলো দিতে। মিজানুর রহমান আজহারী কোনো রাজনৈতিক দলকে বলেছেন আরেকটি দল, এই দলটি জামাত ইসলাম হতে পারে, এই দলটি কিংস পার্টি হতে পারে, এই দলটি বিএনপি হতে পারে। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? সম্মানিত দর্শক, বিএনপি কেন মিজানুর রহমান আজহারীর উপরে খেপেছে, মূল কাহিনী কি সেটা জানবো আজকের এই নিউজ থেকে। আজকের এই ভিডিওতে আলোচনা করেছে সাংবাদিক মাসুম মাহবুব ভাই। আমরা জানতে পারবো যশোরে আজহারী সাহেব সে কি এমন বক্তব্য দিয়েছে, আজহারী সাহেবের কি ভুল হয়েছে, না বিএনপি বর্তমানে যে খেপেছে বিএনপির ভুল, মূল কাহিনী কি সেটা জানবো। কথা বাড়াবো না, চলে যাব স্ক্রিনে। একটি বিষয় খেয়াল করেন যে বিএনপি বিগত কদিন ধরে বলছে যে জামাত ভারতের সাথে আঘাত করছে ক্ষমতায় আসার জন্য, এই সরকার পায়তারা করছে অন্য একটি দলকে ক্ষমতায় আনার জন্য। আবার বিএনপি বলছে যে বিএনপিকে মাইনাসের চেষ্টা করা হচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম? যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসছে না এরকম একটি ধারণা বিএনপির রয়েছে। তাহলে মিজানুর রহমান আজহারী যে বক্তব্যটা রাখলেন, এটা কি আমাদের ছাত্র মানে বৈষম্য বিরোধী ছাত্র কিংবা কিংস পার্টি বা অন্য কোনো পার্টিকে উদ্দেশ্য করে হতে পারে না? ধরেই নিলাম আজহারী এই কথাটি বিএনপিকে ধরেই বললেন, যেহেতু বিএনপি বড় দল আগামীতে ক্ষমতায় আসবে। এখন প্রশ্ন হলো, আজহারী যে কথাটি বললেন এই কথাটি যদি বিএনপির নামটি ধরে বলতো তবে একটা ব্যাখ্যা দেওয়া যেত বা রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করতো। কিন্তু বিএনপি কতটা বোকামি করলো, মানে বিএনপির বলতে কি বিএনপির যারা অ্যাক্টিভিস্ট তারা কতটা বোকা গর্ধ যে তারা নিজেদের দিকে বিষয়টাকে টেনে আনলেন। মানে আজহারী একটা কথা বলে মাঠে ছেড়ে দিলেন আর বিএনপি পুরো দোষটা নিজের ঘাড়ে চাপিয়ে প্রমাণ করে দিল যে আসলেই আমরা লুটেরা বা আমরাই আগামীতে দেশটা লুটে খাবো। বিষয়টা কি তাই? বিএনপি কি আওয়ামী লীগের চরিত্রের? অবশ্যই না। বিএনপি যে ভুলগুলো 5 তারিখের পরে করছে, আমাদের জনাব তারেক রহমান 1000-এর অধিক নেতাকর্মীকে দল থেকে সাসপেন্ড করেছে এবং তথ্য নিয়ে দেখা গেছে যে অনেকের বিরুদ্ধে মিথ্যা প্রচার রয়েছে। দেখা গেছে বহু আওয়ামী লীগের বিএনপি সেজে এই লুটপাটগুলো করেছে, একটা একটা করে প্রমাণ পাচ্ছে। কিন্তু আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় বহু লোক এই আমাদের দল বিএনপিকে টেম্পু স্ট্যান্ড হাবি জাবি বহু উপনাম ছদ্মনাম দিচ্ছে, মানে কি বলবো, কটাক্ষ করছে বিএনপিকে। এটা একদমই ঠিক না। আমি জামাত এবং শিবিরের ভাইদের বলবো যে আপনারা 5 তারিখের আগে অনেকেই আমাদের কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু এখন আপনারা হঠাৎ করে কি বুঝলাম না যে ক্ষমতার গন্ধ পেয়ে গেছেন কিনা, বিএনপির সাথে যেই বিষয়গুলো নিয়ে আপনারা কুতর্ক করছেন এটা বন্ধ করেন। আর বিএনপির ভাইদেরকে বলবো জামাতের পাতা ফাঁদে পা দিবেন না। জামাত আপনাদের কৌশলে টেনে আনতে চাচ্ছে এবং কৌশলে জামাত আপনাদেরকে
বিতর্কিত করার চেষ্টা করছে। মিজানুর রহমান আজহারীর এই বক্তব্যটি নিয়ে একজন বিএনপি ভাইরা পোস্ট করবেন না, এটা আমরা শুনি নাই ধরে নেন। কিন্তু নিজেরাই যদি আমরা একটা গর্ত খুঁড়ে সেখানে পা দিয়ে বসি, তাহলে তো জামাতিরা লাভবান হবে। কারণ কি, আজহারী কারো নাম বলেনি। এখন আপনি আজহারীকে যত দোষী দেন কিচ্ছু করতে পারবেন না, কারণ আজহারী কারো নাম বলেনি। এখন আপনি বলতেছেন কেন যেটা আমাদের দল কি বলছে? আমার দল কি মানে লুটপাটকারী নাকি? হ্যাঁ, আমাদের দলের মধ্যে কিছু আছে লুটপাটকারী, বড় দলে এগুলো থাকবেই। জামাত রাজনীতিতে ক্ষমতা আসে কোনোদিন, তখন দেখা যাবে জামাতের চরিত্রটা কেমন। আওয়ামী লীগ ক্ষমতা ছিল, বিএনপি ক্ষমতা ছিল, তাই যারা ক্ষমতায় থাকে তাদের কিছু দোষ ঘাড়ে পড়বে। আমরা জামাতকে যদি কখনো দেখি ক্ষমতায় বসছে, তখন দেখা যাবে তারা তাদের নেতাকর্মীরা কতটা ভালো, কতটা মানে পরিচ্ছন্ন, স্বচ্ছ, তখন ক্লিয়ার হয়ে যাবে। আমি বলবো বিএনপির ভাইদের, আপনারা মিজানুর রহমান আজহারীকে নিয়ে এরকম কোনো কটাক্ষ করার দরকার নেই। তিনি খুব বুদ্ধিমান লোক, তিনি কৌশলে যে মেসেজটি দিয়েছেন, আমরা কৌশলে সেটাকে এড়িয়ে যাব। কিন্তু আমরা যদি তাদের মাথা ফাঁদে পা দিয়ে নিজেরা নিজেদেরকে লুটেরা বানাই, নিজেরা নিজেদেরকে চাঁদাবাজি বানাই, তাহলে এটা হবে লজ্জার, শেম। আমি দেখছি আমাদের আমার পরিচিত অনেক বন্ধু অ্যাক্টিভিস্ট নিজেকে কি বলবো গুরু দাবি করছেন, এরকম। তার যথেষ্ট বয়স হয়েছে, শিক্ষা দীক্ষা যথেষ্ট আছে, কিন্তু তারা কেন যে এই পাতা ফাঁদে পা দিচ্ছেন আমার বোধগম্য নয়। এই বিষয়টি নিয়ে আমি একদম কথা বলবো না ভেবেছি, কিন্তু যখন দেখছি সোশ্যাল মিডিয়ায় আমার প্রিয় ভাইগুলো এগুলো নিয়ে কথা বলছেন, আর আমি কমেন্টগুলো দেখছি মানুষ তাদেরকে বিভিন্ন ভাষায় কমেন্ট করছে, তখন খুব কষ্ট পাচ্ছে। প্লিজ এই বিষয়গুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আরেকটি কথা বলি, আজকে যদি এই দেশ স্বাধীন না হতো 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে, তাহলে একটি বিষয় ঘটতো বাংলাদেশে, কি এখনো বিএনপি এবং জামায়াত একসঙ্গে থাকতো। এখনো আমাদের হয়তো নতুন কোনো রাজনৈতিক প্রোগ্রাম, আবারও হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য আমাদের কোনো পরিকল্পনা থাকতো, আমরা হয়তো মাঠে থাকতাম। আজকে প্রধানত বিএনপি এবং জামাত বাংলাদেশের এখন দুটো প্রধান দল, কেউ ক্ষমতায় আসবে, কেউ বিরোধী দলে থাকবে, তাই তারা দুটো দল মুখোমুখি। এটা খুবই সুন্দর একটি প্র্যাকটিস গণতান্ত্রিক দেশে। এখন জামাত বিএনপি বিরোধী দলে থাকবে, কিন্তু এটাকে আমরা সৌন্দর্যের মধ্যে রাখবো, আমরা এমন করব না। অনেকে বলছেন, ধরেন যে মিজানুর রহমান আজহারী কই ছিলেন, তিনি তো দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এই প্রশ্নটা আবার করছেন কারা? বিএনপি নেতারা আজহারীকে। তিনি তো দেশে ফাইট করে লড়াই করে থেকে যাননি, তিনি তো দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তখন আবার জামাতিরা বলছে আপনার নেতা কই ছিল, তিনি তো দেশ ছেড়ে 18 বছর পালিয়েছিলেন প্রবাসে, তিনি তো দেশে আসেননি, ইভেন 5 তারিখের পরও তিনি দেশে আসেননি। এই যে কথাগুলো আসছে, এই কথাগুলো কিন্তু আমরা বলার সুযোগ করে দিচ্ছি। এমন তর্ক করবো না যে তর্কে আমার নেতার দিকে মানুষের অভিযোগ তোলে। এগুলো আমাদের কিছু গর্দব অথবা জামাতিরা অথবা আওয়ামী লীগ, আমি খেয়াল করছি 5 তারিখের আগে যে আইডিগুলো আওয়ামী লীগের পক্ষে দলালি করছে, এরা এখন অনেকে বিএনপি সেজে গেছে, এবং এরাই বিএনপি সেজে জামাতিদের খাদ্য তুলে দিচ্ছে, রসদ তুলে দিচ্ছে, ইস্যু তুলে দিচ্ছে। প্লিজ বিএনপির ভাইরা এই ভুলগুলো করবেন না। আজহারী একজন ব্যক্তি, আমি মনে করি তাকে আমরা অন করতে চাই, কোনো দল মত না। আবার অনেকেই বলছেন আজহারী একজন ইসলামিক বক্তা, তিনি কেন রাজনৈতিক কথা বলবেন? এই বোকামিগুলো কেন করেন আপনারা বলেন? আবার রাসূল বা বিশ্বনবী সবচেয়ে বড় রাজনীতিবিদ ছিলেন, তিনি কেবল ধর্মের কথা বলেননি, তিনি কেবল দাওয়াত দেননি, তিনি খেলাফত প্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়েছেন মানুষকে। তার ওফাতের পর খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে, অদ্যবধি পৃথিবীর বহু দেশে খেলাফত প্রতিষ্ঠিত আছে। এখন যদিও খেলাফত নেই, এখন নতুন খেলাফতের দিকে আবার এগুচ্ছে পৃথিবী। জোলানির বিজয়ের পর সিরিয়াতে এটা দাবি করা হচ্ছে, ওসমানী সালতানাত দিয়ে আমাদের মুসলিম বা ইসলামের সাম্রাজ্যের পতন হয়েছে, আবার নতুন করে সেই সাম্রাজ্যের স্বপ্ন দেখা হচ্ছে। কিন্তু আমার রাসূল সবচেয়ে বড় রাজনীতিবিদ ছিলেন। কোরআন এবং হাদিস রাজনীতির, আমি যদি বলি যে এটা রাজনীতিরই একটা বড় গ্রন্থ, আপনাদের মানতে হবে। কারণ কি, একজন মুসলমান ইহুদি, খ্রিস্টান বা অন্য ধর্মের মতো রাজনীতি করবে না। একটা মুসলমানের রাজনীতি হবে কোরআন এবং হাদিসের শিক্ষা থেকে অনুসৃত। কারণ কি, যখন একজন মুসলমান কোরআন এবং হাদিস থেকে জ্ঞান অর্জন করে এই রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা তৈরি করবে, তখন ইনসাফ প্রতিষ্ঠিত হবে, কোনো ব্যক্তির আদর্শে না। সো ইসলাম বা কোরআন রাজনীতিকেও শিখিয়েছে। কেউ যদি বলেন যে ধর্মীয় বক্তা ধর্মীয় কথা বলবেন, রাজনীতি বলবেন না, এগুলো মূর্খদের কথা, এগুলো কেউ বলবেন না। এই মূর্খদের থেকে আমরা সাবধান হব। আর তৃতীয় শেষ যে বিষয়টি, সেটি হলো যে আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতা থাকতো, জামাত বিএনপি আবার বন্ধু হয়ে ভাই হয়ে থাকতো। কিন্তু এখন আমাদের মধ্যে বিভাজন হোক, কাদা ছোড়াছড়ি হোক, এটার লেভেল থাকবে, একটা সৌন্দর্য থাকবে। কারণ কি, কারণ হলো
আমরা মনে করি আওয়ামী লীগ এই দেশে আর আসবে না বা আসতে দেওয়া যাবে না, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের মধ্যে কন্ট্রোল রাখতে হবে। আমরা কতটুকু পর্যায়ে যাব, কতটুকু কথা বলবো, কতটুকু বিতর্ক করব, একে অপরকে কতটুকু গালি দিব, তার একটা লিমিট রাখতে হবে। কারণ হলো, যারা চাইছে এই দুটো দলের মধ্যে বড় ফ্যাসাদ তৈরি হোক, তারা কিন্তু মুচকি হাসছে আমাদের এই লড়াই দেখে, এবং তারা অপেক্ষা আছে কবে এরা নিজেরা কামড়াকামড়ি করে শেষ হবে, আমরা আবার দেশে আসব, আমরা আবার ক্ষমতায় বসবো। সো এই বোকামিগুলো করা যাবে না, এই বিতর্কগুলো করা যাবে না। আমি মনে করি রাজনৈতিক নেতারা অনেক কথা বলবেন, এই কথাগুলোকে একটু সহনশীল হয়ে সয়ে যেতে হবে। বক্তারা অনেক কথা বলবেন, যতক্ষণ কোনো বক্তা কোনো দলের নাম উল্লেখ করবে না ততক্ষণ এটার প্রতিবাদ আমাদের দরকার নেই। আজহারি যদি ইঙ্গিত বিএনপি কে করে, বিএনপি এটা নিয়ে কোনো কথা বলা উচিত নয়, কারণ মানে আমরা যখন এই তর্কটা জড়াবো তখন এই তর্কটা আরো লম্বা হবে। কারণ 5 তারিখের পর দেশের পরিস্থিতি আমাদের অনুকূলে ছিল না, আমাদের মধ্যে অনেক কি বলবো হাইব্রিড ঢুকে গেছে, তারা বিএনপিকে পচিয়ে গেছে, বিএনপির বিরুদ্ধে অনেক অপপ্রচার হয়েছে, আবার আমাদের কিছু ভাইরা এই অপরাধে জড়িয়েছে, এটাও সত্য কথা। সো আসেন আমরা রাজনীতির পরিবেশটাকে সুন্দর রাখি, আর আমরা যারা কোরআন হাদিস বুঝি না আমরা যেন আলেমদেরকে নসিহত করতে না চাই। আমি ব্যক্তিগতভাবে আজহারকে ভালোবাসি, আপনারা জানেন, আমার ফেসবুকে বা ভিডিওতে দেখেছেন, আমি কিন্তু তাকে রাজনীতির ঊর্ধ্বে মনে করি, আমি ওন করি তাকে, আমি মনে করি সেই দেশের সম্পদ। সেই দেশ ছেড়ে যদি হাসিনার ভয়ে পালিয়ে যান, এই দেশ থেকে বহু মানুষ পালিয়েছেন, এই প্রশ্নগুলো আসবে। এখন বিষয়টা হলো তাকে টিকে থাকতে হবে। যারা পালিয়ে যান নাই, জামাতের নেতারা ফাঁসির কাজটা ঝুলেছেন, এটা তো জামাতের অনেক বড় একটা ত্যাগ, এটাকেও আমরা ছোট করে দেখবো না। আমি আপনাদের মতো কারোর বিরুদ্ধে কুতর্কে যেতে চাই না, আমি কাউকে মিথ্যাচার বা কাউকে গালি দিতে চাই না। আমার কাজটা হলো যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দিতে হবে। আমি জামাতকেও থ্যাঙ্কস দিতে চাই, কারণ তারা তাদের বড় বড় শীর্ষ 5-6 জন নেতার ফাঁসি কাজটা ঝুলেছে, কিন্তু আওয়ামী লীগের সাথে আঘাত করেনি, তারা বিএনপিকে ছেড়ে যায়নি। আবার বিএনপি অনেক বড় দল যারা জামায়াতকে নিজের ভাইয়ের মতো এতদিন আগলে রেখেছে। ইনশাআল্লাহ আমি মনে করি আগামী দিনে আমাদের এই প্রধান দুটো দল তারা অবশ্যই, যেহেতু সরকারি দল একটা হবে, বিরোধী দল একটা হবে, তারা তাদের মধ্যে আরো বেশি শিষ্টাচার বজায় রাখবে, এবং বিরোধী দলের যতটুকু যোগ্যতা আছে বা সরকারি দলের যতটুকু কি বলবো যে বিরোধী দলের সাথে আচরণগত যেই নোংরামি, এগুলো এড়িয়ে আমরা একটা পজিটিভ রাজনীতির দিকে যাব। আজহারি বাংলাদেশের সম্পদ, এরা সবাই মনে রাখবেন। এবং তিনি তার বক্তব্যে যা কিছু বলছেন সেটা তার আমরা দর্শক হিসেবে শুনেছি। যদি আমার কাছে মনে হয় তিনি কোরআন এবং হাদিসের বিপরীত কিছু বলেছেন, অবশ্যই সেই ভুলগুলো আমরা তাকে ধরবো, প্রশ্ন করব। এবং তিনি যদি রাজনৈতিক বক্তব্যও দেন, সেটা যদি দেশের জন্য, মুসলিমদের জন্য, ইসলামের জন্য পজিটিভ হয়, সেটাকেও আমরা গ্রহণ করব। কারণ আমাদের একটাই ঠিকানা, মৃত্যু, হাসর এবং আল্লাহর দরবারে হাজির হওয়ার। জান্নাত এবং জাহান্নাম দিয়ে আমাদের ফয়সালা শেষ। সো রাজনীতি বলি আর যাই বলি, শেষ দিনের জন্য আমাদের সবাইকে প্রস্তুত হতে হবে। সম্মানিত দর্শক, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছে সাংবাদিক মাসুম মাহবুব ভাই। তার সেই বক্তব্য আলোচনা আমরা সকলেই দেখতে পেয়েছি। বিএনপি বর্তমানে যেভাবে খেপেছে আজহারীর উপরে, সেটা আমরা জানতে পেরেছি। সম্মানিত দর্শক, আপনাদের কি মতামত মেসেজ করে জানাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।